একটা ফাঁকা রাস্তায় একজন মহিলা ড্রাইভার আর তার পেছনে বসে আছে তিনজন ভয়ঙ্কর লোক যারা মানুষ মারার কন্ট্রাক্ট নিয়ে থাকে। মেয়েটা যখন জানতে পারে তখন তার কাছে কিছুই করার থাকে না, কারণ সে একা তিনজনের বিরুদ্ধে কিভাবে লড়াই করবে। অন্য সকল তামিল মুভির মতো এই মুভির শেষেও রয়েছে এক অসাধারণ টুইস্ট, যা আপনার মাথা ঘুরিয়ে দিতে বাধ্য। যাকে আসলে ভিকটিম ভাবা হচ্ছিল সেই ছিল আসল শিকারী। বলছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ড্রাইভার যমুনার কথা। আর কোনো স্পয়লার না দিয়ে চলুন চলে যাই মূল গল্পে। সিনেমার শুরুতেই আমরা এই সিনেমার মূল ক্যারেক্টার অর্থাৎ যমুনাকে দেখতে পাই। যমুনা পেশায় একজন ক্যাব ড্রাইভার। সে তার সাদা গাড়িটা ভালো করে ধুয়ে নিচ্ছিল, কারণ একটু পর থেকেই তার ট্রিপ শুরু হয়ে যাবে। এই গাড়িটা আসলে যমুনার বাবার ছিল। তার মৃত্যুর পর যমুনাই এই গাড়িটা চালাতো। বেশ অনেকটা সময় নিয়ে ভালোভাবে যমুনা গাড়িটা ওয়াশ করে। গাড়িটা ওয়াশ করা শেষ হওয়া মাত্রই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়, আর তাই যমুনা দৌড়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে দেখে তার মামা মামি এসেছে। আসলে বেশ কয়েক বছর যাবৎ যমুনার মা প্যারালাইজড। সে হাঁটাচলা করতে পারতো না, এমনকি কথাও বলতে পারতো না। যমুনার বাবা যমুনার মায়ের চোখের সামনে মারা গিয়েছিল, আর তারপর থেকেই তার এই অবস্থা। যমুনার মামা একজন লয়ার। সে প্রায়ই তার বোনকে দেখতে আসতো। যমুনার মামিও এসেছিল। সে যমুনাকে বলে, তুই কেন ট্যাক্সি চালাস? তুই তো চাইলে অন্য চাকরি করতে পারিস। যমুনা বলে, কেন? আমার বাবাও তো ক্যাব চালাতো। মামি তখন বলে, তোর ক্যাব চালানো আর তোর বাবার ক্যাব চালানো কি এক হলো? তুই একজন মহিলা মানুষ আর তোর বাবা ছিল পুরুষ মানুষ। দেখবি একদিন কোনো না কোনো বিপদে পড়ে যাবি। যমুনা মামির কথায় একমত হয় না, আর তাই মামি রাগ করে কিছু একটা বলতে বলতে বৃষ্টির মধ্যেই সেখান থেকে চলে যায়। আর আমরা জানতে পারি যমুনার একটা ছোট ভাই রয়েছে, যে পেশায় ইঞ্জিনিয়ার, আর সে চাকরি সূত্রে বেঙ্গালুরুতে থাকে। কিন্তু সে বাড়ি আসে না। অসুস্থ মা আর বোনের কোনো খোঁজ খবরও রাখে না। মাঝে মাঝে ফোনে কথা হয়। যমুনার পেছনে তখন মামা এসে দাঁড়িয়েছিল। সেও বলে, তোরও ওর সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। আর এটা বলে মামা সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যমুনা তার মাকে ব্যায়াম করাচ্ছে। যমুনা আসলে অ্যাপের মাধ্যমে ক্যাব চালাতো, অনেকটা আমাদের দেশের ওবারের মতো। আর ক্যাব চালিয়ে যে টাকা আয় হতো সেটা দিয়ে তার সংসার মোটামুটি ভাবে চলে যেত। যেহেতু সে ক্যাব চালানোর জন্য বাইরে চলে যেত, তাই তার মার জন্য সে একজন নার্সও রেখেছিল। এরপর সিন চেঞ্জ হয়। আমরা হাইওয়েতে একটা গাড়ি দেখতে পাই। সামনের সিটে বসে থাকা লোকটি ড্রাইভারের সাথে হাতাহাতি করছিল, আর এতে করে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়, আর আমরা লুইস নামের এই লোকটিকে দেখতে পাই। সে ছাদ থেকে পাশের একটা বাড়ির দিকে নজর রাখছিল। এই বাড়িটা মারাগাথানের। সে সাবেক এমএলএ। মারাগাথানের জনপ্রিয়তা অনেক, বিশেষ করে গরিব মানুষকে সে সবভাবে সাহায্য করে। এমনকি তার বাড়ির কাজের লোকের সাথেও সে খুব ভালো ব্যবহার করে। দিন দিন তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। লুইস ছাদ থেকে এই সব কিছু পর্যবেক্ষণ করে চলে যায় ভাস্কর নামের এই লোকটির কাছে। তারা কোড ল্যাঙ্গুয়েজে কথা বলছিল, আর আমরা তাদের কথা থেকে বুঝতে পারি তারা আসলে মারাগাথানকে মারার কন্ট্রাক্ট নিয়েছে। তারা শুধু দুজনেই নয়, যেই গাড়িটা একটু আগে অ্যাক্সিডেন্ট করেছিল সেখানে থাকা তিনজন লোকও এর সাথে জড়িত ছিল। তারা এখানে আসছিল মূলত মারাগাথানকে শেষ করে দেওয়ার জন্য। আর তারপর সিন চেঞ্জ হলে আমরা সেই তিনজন লোককে দেখতে পাই। তরমুজের ভেতর লাল পানি ঢেলে খাচ্ছিল এই লোকটার নাম বেলচাঁদ, আর বাকি দুজন রাস্তার উপর মারামারি করছিল। কালো শার্ট পরা এই ছেলেটির নাম মাদি, আর যেই লোকটা তার সাথে মারামারি করছিল তার নাম নাগুনা। মাদি নামের এই ছেলেটি ওদের গ্যাংয়ে নতুন জয়েন করেছে। তারা যখন হাতাহাতি করছিল তখন নাগুনাকে ভাস্কর ফোন করে আর জানতে চায়, তোমরা কত দূর এসেছো? নাগুনা তখন বলে, আমাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছে। যা শুনে ভাস্কর রেগে যায় আর বলে, যে কোনো ভাবেই হোক 1 ঘন্টার মধ্যে তোমাদের এখানে পৌঁছাতেই হবে। ভাস্কর আরো জানতে চায় বেলচাঁদ কি করছে, সে যেন কোনোভাবেই পাউডার না পায়। এখানে সে মূলত কোকেনের কথা বলছিল। ভাস্কর আরো বলে, বেলচাঁদ যদি নেশার ঘরে থাকে তাহলে সে কাজটা করতে পারবে না। আসলে তরমুজের ভিতরে লাল পানি ভরে খাওয়া এই লোকটিই ছিল মেইন কিলার, আর সে সবসময় লাল পানি খেয়ে নেশার ঘরে থাকতো। ভাস্করের সাথে কথা বলে নাগুনা চিন্তিত হয়ে পড়ে। যে কোনো ভাবেই হোক 1 ঘন্টার মধ্যে তাদের জায়গা মতো পৌঁছাতেই হবে। আর তাই সে মাদিকে বলে একটা উপায় খুঁজে বের করতে। মাদি বলে, তোমার ফোনটা দাও। নাগুনা জানতে চায়, কেন, তোর ফোন কি হয়েছে? মাদি জানায় তার ফোনের ডিসপ্লেটা ভেঙে গিয়েছে, আর তাই সে সেটা বাড়িতেই রেখে এসেছে। নাগুনা তার ফোনটা বের করে দিলে মাদি সেখানে একটা অ্যাপ ইনস্টল করে আর একটা ট্যাক্সি ক্যাবের জন্য রিকোয়েস্ট পাঠায়। মাদিদের অনেক দূরে যেতে হবে, প্রায় 70 কিলোমিটার, আর তাই বারবার ক্যাবের রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল, কারণ কোনো ক্যাবই এত দূরে যেতে চাচ্ছিল না। আমরা দেখতে পাই দূর থেকে একজন বৃদ্ধ লোক মাদিদেরকে খেয়াল করছিল। অনেকক্ষণ চেষ্টার পর মাদি অবশেষে যমুনাকে কানেক্ট করতে পারে। যমুনা রিকোয়েস্ট পেয়ে সেটা অ্যাকসেপ্ট করে এবং দ্রুত লোকেশনে পৌঁছেও যায়। সে যখন লোকেশনে পৌঁছে গিয়েছিল তখন সেই বৃদ্ধ লোকটা ইশারায় তাকে সেখানে যেতে নিষেধ করছিল, আর তাই যমুনা ভালো করে মাদিদেরকে খেয়াল করে। তার কাছেও কিছুটা সন্দেহজনক লাগে।
আর তাছাড়া এই বৃদ্ধ লোকটিও তাকে সেখানে যেতে নিষেধ করছিল। তাই সে মাদিকে ফোন করে আর রাইডটা ক্যান্সেল করে দিতে বলে, কিন্তু মাদি রাইডটা ক্যান্সেল করে না। সে যমুনার গাড়িটা দেখতে পেয়েছিল, তাই সে রাস্তার এই পাশে এসে যমুনাকে রিকোয়েস্ট করতে থাকে। তারা একটা বিয়ে বাড়িতে যাচ্ছে, তারা বাবুর্চির কাজ করে। জায়গাটা অনেক বেশি দূরে হয়, তারা আর কোনো রাইডারও পাচ্ছিল না। তাদের একটা গ্রুপ অলরেডি সেখানে পৌঁছে গিয়েছে, তাই তাদের সেখানে পৌঁছানোটা খুবই জরুরি। আমরা যদি সময় মতো সেখানে না পৌঁছাতে পারি তাহলে আমাদের চাকরিটা চলে যাবে। দিদি প্লিজ আমাদেরকে পৌঁছে দিন, আমাদেরকে সাহায্য করুন। অবশেষে এইসব কথা বলে মাদি যমুনাকে কনভিন্স করে ফেলে, আর যমুনাও রাজি হয়ে যায় তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। অন্যদিকে আমরা পুলিশ কন্ট্রোল রুম দেখতে পাই, সেখানে বসে পুলিশ সিসিটিভি ক্যামেরা চেক করছিল। আর সেইখানে আমরা দেখতে পাই দিনে দুপুরে নাগুনাদের গ্রুপ মোটরসাইকেল চালিয়ে আসা এক ব্যক্তিকে তার বাড়ির সামনে মেরে ফেলে। লোকটির সাথে তার স্ত্রীও ছিল। লোকটিকে মারার সময় তার স্ত্রী এই ঘটনাটা দেখে ফেলে, আর তাই তারা তাকেও মেরে ফেলে। এসিপি সুভাষ মুথুয়া নামে এই লোকটিকে ধরে নিয়ে এসেছে। সে আসলে নাগুনাকে চিনত। নাগুনা আসলে তার আত্মীয় ছিল। সে নাগুনার আত্মীয় হলেও সে এই গ্যাংয়ের সাথে জড়িত ছিল না। পুলিশ তার কাছ থেকে নাগুনার বর্তমান নাম্বারটা নেয় আর সেটা ট্রেস করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই ভাস্কর নাগুনাকে ফোন করেছে এবং নাগুনারা ট্যাক্সি ক্যাব নেওয়ায় ভাস্কর তাদের সাথে অনেক রাগারাগি করতে থাকে, কারণ সে ভয় পাচ্ছিল এতে করে হয়তো তারা পুলিশের হাতে ধরা পড়ে যাবে। কিন্তু নাগুনা তাকে আশ্বস্ত করে আর বলে চিন্তা না করতে, তারা যথাসময়ে জায়গা মতো পৌঁছে যাবে। ফোনটা রেখে নাগুনা খেয়াল করে তারা ভুল রাস্তায় এসেছে। যমুনা এদিক দিয়ে কেন এসেছে সেটা জানতে চাইলে যমুনা জানায় তারা শেয়ারে ট্যাক্সি ক্যাব ভাড়া নিয়েছে, অর্থাৎ যমুনা আরেকজন যাত্রী তুলবে। মাদি অ্যাপ চেক করে জানতে পারে যে যমুনা ঠিক কথাই বলেছে, তারা আসলেই শেয়ারে ট্যাক্সি ক্যাব নিয়েছে। কিছু দূর যাওয়ার পর যমুনা এক সাইডে গাড়িটা থামায়, আর সেইখানে আমরা তার প্যাসেঞ্জারকে দেখতে পারি, এর নাম জেমস। জেমস গাড়িতে উঠে বসলে নাগুনা তার কাছে যায় আর তাকে কিছু টাকা দিয়ে বলে তুমি অন্য ট্যাক্সি ক্যাব ভাড়া নাও, কিন্তু জেমস তাতে রাজি হয় না, সে এই ট্যাক্সি ক্যাবে করেই যাবে। আর তাই বাধ্য হয়ে নাগুনারা তার সাথে ট্যাক্সি শেয়ার করতে রাজি হয়। এরপর সিন চেঞ্জ হলে আমরা মারাগাথানের ছেলে জনিকে দেখতে পাই। সে খবর পেয়েছে তার বাবাকে মারার জন্য কেউ একজন কন্ট্রাক্ট কিলার হায়ার করেছে, আর তাই সে দ্রুত বাড়ি চলে আসে আর তার বাবার সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে দেয় এবং বাড়ির নিরাপত্তার ব্যবস্থাও জোরদার করতে থাকে। আর এই সব কিছুই পাশের বাড়ির ছাদে দাঁড়িয়ে লুইস আর ভাস্কর দেখছিল। এসব দেখে তারা একটু ঘাবড়ে যায়, এবার তারা বাড়ির ভেতরে কিভাবে ঢুকবে। আর তাই তারা একজন লোককে ফোন করে। আসলে এই লোকটি মারাগাথানকে মারার কন্ট্রাক্ট তাদেরকে দিয়েছিল। লোকটি একজন উকিল, সে তার ওকালতি পেশার পাশাপাশি এই ধরনের ডিলগুলো হ্যান্ডেল করত। সে ভাস্করকে বলে যেভাবেই হোক আজই কাজটা করতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই জনি তার বাবা মারাগাথানকে সবকিছু খুলে বলে। জনি এই সমস্ত তথ্য তাদের বিশ্বস্ত সোর্স অর্থাৎ হরির কাছ থেকে পেয়েছিল, আর তাই মারাগাথান হরিকে ডেকে পাঠায়। হরি এসে জানায় তাদের বিপক্ষ দল অর্থাৎ বর্তমান এমএলএ কার্তিক মারাগাথানকে মারার জন্য কিছু লোক হায়ার করেছে। মারাগাথান জানতে পায় তুমি এইসব তথ্য কোথা থেকে পেয়েছো। তখন হরি জানায় কার্তিকের বাসার সমস্ত দারোয়ান ড্রাইভার আমার লোক, তাদের কাছ থেকে আমি এই তথ্য পেয়েছি। এরপর সে একটা রেকর্ডিং শোনায় যেখানে কার্তিক বলছিল মারাগাথানকে মেরে ফেলতে হবে, তার যে পরিমাণ জনপ্রিয়তা রয়েছে পরের বার এমএলএ নির্বাচনে দাঁড়ালে সেই জিতে যাবে আর তারপর সে মন্ত্রী হয়ে যাবে। এসব কিছু জানতে পেরে মারাগাথানের ছেলে জনি স্থানীয় এক গ্যাং লিডার তাপসকে তাদের বাড়ির নিরাপত্তার দায়িত্ব দেয়। সে বলে আরো লোক নিয়ে আসতে হবে। তাপস মারাগাথানের ছেলে জনির কথা মতো আরো লোক জোগাড় করতে থাকে। এরপর আমরা যমুনাদেরকে দেখতে পাই। যমুনা এখনো গাড়ি চালিয়ে যাচ্ছে। রাস্তায় হঠাৎ তার সাথে একজন পরিচিত ট্যাক্সি ড্রাইভারের দেখা হয়। সে যমুনার কাছে সাহায্য চায়, আসলে তার গাড়ির তেল ফুরিয়ে গিয়েছিল। যমুনা বলে তার কাছে এক্সট্রা তেল রয়েছে, আর তাই সে গাড়ির পেছনটা খুলে সেখান থেকে তেলের গ্যালনটা বের করতে যায়। আর তখন একটা ধারালো কিছুতে লেগে তার হাতটা কেটে যায়। যমুনা খেয়াল করে বাবুর্চিদের যে জিনিসপত্রগুলো রাখা রয়েছে সেখানে হাতাখুন্তি নয় বরং ধারালো কিছু অস্ত্র রয়েছে, যা দেখে যমুনা খুব ভয় পেয়ে যায়। সে হাইওয়েতে ছিল, আশপাশ থেকে সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না, এমনকি যে ড্রাইভারকে সে সাহায্য করেছিল তেল দিয়ে সেও চলে গিয়েছিল। আর তাই কোনো উপায় না থাকায় যমুনা আবারও গাড়িতে ফিরে আসে আর ড্রাইভ করতে থাকে। তার হাতটা কেটে রক্ত পড়ছিল, আর সেই ব্যাপারটা নাগুনা খেয়াল করে। সে বুঝতে পারে যমুনা হয়তো সবকিছু টের পেয়ে গিয়েছে। মনে মনে ভয় পেলেও যমুনা নির্বিকার ছিল, সে এমন একটা ভাব করছিল যেন সে কিছুই জানে না। এরপর সিন চেঞ্জ হয়, আমরা হরিকে দেখতে পাই। সে মারাগাথানদের বাড়ি থেকে বেরিয়ে এমএলএ কার্তিককে ফোন করে এবং তাকে মারাগাথানের বাড়ির সব তথ্য জানায়। আর আমরা জানতে পারি কার্তিকের বাড়ির সাথে সাথে মারাগাথানের বাড়ির ড্রাইভার এবং চাকরও হরির স্পাই। আসলে হরি দুমুখো সাপ, সে দুই দিক থেকেই জাল বিছিয়ে রেখেছিল যখন যেখান থেকে সুবিধা পাওয়া যায় আর কি। অন্যদিকে ভাস্কর আর লুইস যখন ছাদ থেকে নেমে আসে তখন তাদের সাথে তাপসের দেখা হয়ে যায়। তাপস আগে থেকেই লুইসকে চিনতো। সে জিজ্ঞেস করে তুই এখানে কি করছিস। লুইস জানায় একটা কাজে এসেছিলাম। তাপস জানায় আমার কিছু বাড়তি লোকের প্রয়োজন এই বাড়ি পাহারা দেওয়ার জন্য, তোদের যদি কোনো কাজ না থাকে তাহলে তোরা আমার সাথে জয়েন করতে পারিস।
এই তো মেঘ না চাইতেই বৃষ্টি। লুইস এক কথায় রাজি হয়ে যায়। আর তারপর ভাস্কর এবং লুইস খুব সহজেই মারাগাথানের বাড়িতে ঢুকে যায়। অন্যদিকে আমরা যমুনাদেরকে দেখতে পাই। যমুনার মার শরীর খুব খারাপ ছিল, ডাক্তার তাকে চেক করার জন্য এসেছিল এবং যমুনাকে জানায় তার মাকে থেরাপি দেওয়ার জন্য আগামীকাল হসপিটালে নিয়ে যেতে হবে। এরপর যমুনা গাড়ি থামিয়ে তার মার সাথে ভিডিও কলে কথা বলতে থাকে। আর এদিকে বেলচাঁদের নেশার ঘোর কেটে যায়, সে কোকেন নেওয়ার জন্য অস্থির হয়ে পড়ে। মাদি তাকে অনেক কষ্টে থামায়। অন্যদিকে আমরা এসিপি সুভাষকে দেখতে পাই। সে নাগুনার কল ট্রেস করে জানতে পেরেছে তারা একজন মহিলা ক্যাব ড্রাইভারের গাড়িতে করে যাচ্ছে, কারণ নাগুনার ফোন থেকেই সেই ট্যাক্সি ক্যাবটা ভাড়া করা হয়েছিল। এসিপি সুভাষ পরবর্তী পদক্ষেপ কি না হবে সেটা নিয়ে ভাবছিল। আর তখনই সেখানে পুলিশের এক্স আইজি আসে। আসলে তখন সিসিটিভি ফুটেজে নাগুনাদের গ্রুপ যে লোকটিকে মেরে ফেলেছিল সে ছিল আইজির একমাত্র ছেলে এবং তার ছেলের বউ। আর তাই এই পুরো কেস ইনভেস্টিগেশনটাই আইজির কথা মতো হচ্ছিল। আইজির কথা অনুযায়ী সুভাষ ট্যাক্সি ড্রাইভার যমুনাকে ফোন করে এবং জানায়, আমি পুলিশ, তুমি এমন একটা ভাব করো যেন তুমি অন্য কারোর সাথে কথা বলছো। সুভাষ যমুনাকে জানায়, তোমার পেছনে যে লোকগুলো রয়েছে তারা ভয়ঙ্কর ভাড়া করা কিলার। যমুনা সবকিছু শুনছিল আর তারপর সে এমন ভাব করে যেন সে তার মায়ের ডাক্তারের সাথে কথা বলছে। সুভাষ বলে, ভয় পেও না, আমরা তোমার গাড়ির খুব কাছাকাছি রয়েছি, তুমি আমাকে জানাও সেখানকার পরিস্থিতি কি আর তোমার সাথে কতজন লোক রয়েছে, তাদের সাথে কি অস্ত্র রয়েছে। যমুনা তাদেরকে আকার ইঙ্গিতে বোঝাচ্ছিল, কিন্তু সে যেহেতু ফোনে ব্যস্ত ছিল তাই সামনের স্পিড ব্রেকারটা খেয়াল করেনি আর গাড়িতে ঝাঁকি লাগে। আর এতে করে যমুনার গালে লেগে তার ফোনের লাউডস্পিকারটা অন হয়ে যায়। যমুনা তাড়াহুড়া করে সেটা বন্ধই করতে যাচ্ছিল, কিন্তু নাগুনা বুঝে ফেলে আর তার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। আর তখন সুভাষ বলছিল যে তুমি তোমার লোকেশন থেকে 1 কিলোমিটার দূরে গিয়ে গাড়িটা থামাবে ইঞ্জিন চেক করার জন্য, আর সেইখানে আমরা পুলিশ ফোর্স নিয়ে অপেক্ষা করছি, আমরা অ্যাটাক করব। নাগুনা ফোনটা কেটে দেয়। এরপর বেলচাঁদ যমুনার সিট বেল্টটা তার গলায় পেঁচিয়ে ধরে। যমুনা এক হাত দিয়ে গাড়ি ড্রাইভ করছিল আর অন্য হাতে তার গলাটা ছাড়ানোর চেষ্টা করছিল। আর ঠিক তখনই একটা ট্রাক তাদের গাড়ির সামনে চলে আসে। যমুনা আসলে তার গাড়িটা নিয়ে রং সাইডে চলে এসেছিল। ট্রাকের হাত থেকে বাঁচার জন্য নিপুণ দক্ষতার সাথে যমুনা সেখান থেকে তাদের গাড়িটা সরিয়ে নেয় আর তারা বেঁচে যায়। গাড়িটা থামতেই গাড়ির ভেতর থেকে সবাই বেরিয়ে আসে। প্রচন্ড ঝাঁকুনিতে এবং ভয়ে তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। জেমস তো বমি করে ফেলে। যমুনার গাড়ি চালানোর দক্ষতা দেখে বেলচাঁদ খুব ইমপ্রেস হয়ে যায়। সে একটা পানির বোতল যমুনার দিকে বাড়িয়ে দেয় আর বলে, তুমি আমাদের জায়গা মতো পৌঁছে দেবে, আর তা না হলে তোমার সাথে সাথে তোমার পরিবারের সবাইকে আমি মেরে ফেলবো। তুমি শুধু নিরাপদে আমাদেরকে জায়গা মতো পৌঁছে দাও। এতগুলো লোকের সাথে যমুনা একা পারবে না। আর তাই সে বাধ্য হয়ে রাজি হয়ে যায়। এরপর বেলচাঁদ একটা প্ল্যান করে। সে বলে, এসিপির কথা মতো যমুনা তার গাড়ি নিয়ে তার কাছে যাবে আর তখন আমি তাদেরকে মেরে ফেলবো আর এইভাবে আমি আমার রাস্তা পরিষ্কার করব। আর তাই প্ল্যান অনুযায়ী যমুনা তার গাড়ি নিয়ে 1 কিলোমিটার দূরে গিয়ে দাঁড়ায় আর ইঞ্জিনটা চেক করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর তখনই সেখানে এসিপি তার গাড়ি নিয়ে আসে, কিন্তু তারা গাড়ি চেক করে দেখতে পায় সেখানে কেউই নেই, শুধু জেমস বসেছিল। সুভাষ জিজ্ঞেস করে, তোমার গাড়ির বাকি যাত্রীরা কোথায়? যমুনা বলে, আমার গাড়িতে তো একজনই যাত্রী ছিল। আসলে নাগুনারা দূর থেকে ফোনের মাধ্যমে যমুনার সব কথা শুনতে পাচ্ছিল, তাই যমুনা ইচ্ছা থাকা সত্ত্বেও কিছুই বলতে পারছিল না। যমুনা ইশারার মাধ্যমে সুভাষকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুভাষ কিছুই বুঝতে পারে না। উল্টো সে যমুনার উপরে রেগে যায়। সেভাবে যমুনা হয়তো তাদেরকে অন্য কোথাও নামিয়ে দিয়ে এসেছে, তাই সে রাগ করে চলে যাচ্ছিল। আর তখনই গাড়ির পেছনের বনেট থেকে বেলচাঁদ বেরিয়ে আসে আর কিছু বুঝে ওঠার আগেই সুভাষের সাথে থাকা অন্য পুলিশ অফিসারটির উপর আক্রমণ করে আর তাকে আহত করে এবং সুভাষের দিকে গান পয়েন্ট করে। কিন্তু সুভাষের উপর আইজির নির্দেশ ছিল কোনোভাবেই লোকটিকে মেরে ফেলা যাবে না, আর তাই সে গুলি করতে পারছিল না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বেলচাঁদ যমুনাকে জিম্মি করে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই কিছুটা দূরে নাগুনারা একটা বাইকারকে মেরে তার বাইকটা নিয়ে সেখান থেকে চলে আসে আর যমুনাদের সাথে জয়েন করে। যমুনারা গাড়ি নিয়ে একটা জঙ্গলের মধ্যে আসে। বেলচাঁদ ভাস্করকে ফোন করে আর সমস্ত ঘটনা জানায়। ভাস্কর বলে, গাড়ির ড্রাইভার এবং অন্য যাত্রীটাকে মেরে ফেলো, তা না হলে ভবিষ্যতে এদের জন্য সমস্যায় পড়তে হবে। আর তাই যমুনা এবং জেমসকে হাত মুখ বেঁধে আরো জঙ্গলের গভীরে নিয়ে যাওয়া হয়। তাদেরকে শুট করতেই যাচ্ছিল, তখন মাদি সেখানে আসে আর বলে, এটা ব্যবহার করো, পুলিশ আশেপাশেই আছে, গুলির শব্দে এখানে চলে আসবে। আর ঠিক তখনই পুলিশের সাইরেন শোনা যায়। আর তখন হঠাৎ বেলচাঁদ ভাবে যমুনাদেরকে না মেরে এদেরকে ব্যবহার করা যাক, লোকেশনে পৌঁছে তারপর একটা কিছু করা যাবে, এদেরকে জিম্মি করে পুলিশের হাত থেকে বাঁচা যাবে। আর এটা ভেবে বেলচাঁদ আবারও যমুনাদেরকে নিয়ে গাড়িতে ওঠে আর গান পয়েন্টে রেখে যমুনাকে বাধ্য করে গাড়ি চালাতে। বাধ্য হয়ে যমুনা ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল আর সে খুব ভয় পাচ্ছিল। আর তখন তার বাবার কথা মনে পড়ে। তার বাবা সবসময় বলতো, যাই কিছু হয়ে যাক না কেন সবসময় মাথা ঠান্ডা করে পরিস্থিতি সামাল দিতে হবে। আর তাই যমুনা নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই অ্যাম্বুলেন্সে করে সেই আহত পুলিশ অফিসারকে নিয়ে যাওয়া হচ্ছে।
আইজি সেখানে আসে। সুভাষ খুব রেগে যায় আর বলে, আপনার জন্য আজ এই পুলিশ অফিসার তার হাত হারিয়েছে। আপনি যদি আমাকে শুট করতে নিষেধ না করতেন তাহলে এরকমটা হতো না। আপনি কেন শুট করতে নিষেধ করেছেন? তখন আইজি জানায়, আমি জানতে চাই কেন এরা আমার ছেলে এবং ছেলের বউকে মেরেছে, এর পিছনে কে রয়েছে। এদেরকে মেরে ফেললে আমি এই সত্যটা কখনোই জানতে পারবো না। অন্যদিকে আমরা যমুনাদেরকে দেখতে পাই। যমুনা এখনো গাড়ি চালাচ্ছে আর মাথা ঠান্ডা করে চিন্তা করছে যে কি করা যায়, কিভাবে এদের হাত থেকে বাঁচা যায়। আর তখনই সে রাস্তায় একটা পুলিশ স্টেশনের সাইনবোর্ড দেখতে পায় আর সে জেমসকে ইশারা করে এবং ইশারায় তাকে দরজাটা খুলে রাখতে বলে। আর একটা মোড় ঘোরার সময় কৌশলে জেমসকে সে নিচে ফেলে দেয় যেন জেমস গিয়ে পুলিশের সাহায্য আনতে পারে। এই পুরো ব্যাপারটা বেলচাঁদরা বুঝে ফেলে, কিন্তু বুঝে ফেললেও তাদের কিছু করার ছিল না, কারণ গাড়িতে অনেক স্পিড থাকায় তারা অনেকটা দূর চলে এসেছিল। এখন আর পিছনে ফিরে যাওয়া সম্ভব নয়। এরপর আমরা মারাগাথানকে দেখতে পাই। সে খুব চিন্তিত হয়ে পড়েছিল, কারণ আজকের এই অবস্থানে আসতে তার অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ত্যাগ করতে হয়েছে। তাছাড়া অনেক কষ্ট করে সে তার ছেলেকে কাউন্সিলর বানিয়েছে। এই অবস্থান থেকে সে সরে যেতে পারে না। তাকে যদি কেউ মেরে ফেলে তাহলে তার ছেলের কি হবে? তার ছেলের ভবিষ্যৎ অন্ধকার। এটা সে বুঝতে পারছিল আর তাই সে সেই উকিলকে ফোন করে। কিন্তু সেই উকিলটি মারাগাথানের কথার কোনো উত্তর না দিয়ে ফোনটা রেখে দেয়। আর এইবার মারাগাথান নিশ্চিত হয়ে যায় তাকে মারার জন্য গুন্ডা পাঠানো হয়েছে। সে বাইরে বেরিয়ে আসলে দেখতে পায় তার লোকেরা দুজন লোককে আটক করেছে। তার মধ্যে একজন লুইস, অন্যজন ভাস্কর। কিন্তু ভাস্কর আর লুইস কোনো কথাই স্বীকার করছিল না। তাদেরকে বলা হয় যদি তারা স্বীকার করে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। যমুনা জেমসকে ফেলে দেওয়ার পর সে রাস্তার ধার দিয়ে হাঁটছিল আর বোঝার চেষ্টা করছিল ইশারায় যমুনা তাকে কি বলেছে। একসময় সে বুঝতে পারে যমুনা তাকে পুলিশের কাছে যেতে বলেছে। আর ঠিক তখনই একটা পুলিশের গাড়ি এসে জেমসের পাশে থামে। এরপর আমরা দেখতে পাই যমুনা তখনও গাড়ি চালাচ্ছে আর বেলচাঁদ তার পাশে বসে গান পয়েন্ট করে তাকে তাড়া দিচ্ছে আর বারবার তাকে মেরে ফেলার ভয় দেখাচ্ছে। আর অবশেষে যমুনারা মারাগাথানের বাড়ির সামনে পৌঁছে যায়। এদিকে আমরা মারাগাথানকে দেখতে পাই। সে ভাস্কর এবং লুইসকে বলছিল, আমি পুলিশে খবর দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই তারা এখানে পৌঁছে যাবে। কিন্তু তোমরা যদি আমাকে বলো কে তোমাদেরকে পাঠিয়েছে তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব। আর তখন মারাগাথানের এক লোক কিছু একটা শব্দ পেয়ে গেটের দিকে ছুটে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় মাদি যমুনাকে গান পয়েন্ট করে দাঁড়িয়ে আছে। আর বাড়ির সামনে যত লোক পাহারা দিচ্ছিল সবাই মরে পড়ে আছে। আর তারপর নাগুনা আর বেলচাঁদ বাড়ির ভেতরে ঢুকে যায় আর সমস্ত গার্ডদেরকে মারতে থাকে। মারাগাথানের লোকেরা নাগুনাদের সাথে পেরে উঠছিল না আর তাই অবস্থা বেগতিক দেখে জনি তার বাবাকে নিয়ে পালাতে শুরু করে। তারা যখন গেটের কাছে আসে তখন মাদি তাদের দিকে গান পয়েন্ট করে। যমুনা সুযোগ বুঝে মাদিকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয় আর এই সুযোগে সে মারাগাথান এবং তার ছেলেকে তার ট্যাক্সিতে তুলে নিয়ে পালাতে থাকে। সেটা দেখতে পেয়ে বেলচাঁদ তাদের পিছু করে আর যমুনা তাড়াতাড়ি গাড়ি চালাতে গিয়ে একটা ভুল রাস্তায় চলে আসে। সামনে আর রাস্তা নেই আর তাই সে বাধ্য হয়ে গাড়িটা থামিয়ে দেয়। অন্যদিকে বেলচাঁদ ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছে আর তাই মারাগাথান আর তার ছেলে জনি পালাতে থাকে। কিন্তু তারা খুব বেশি দূর যেতে পারে না, বেলচাঁদ তাদেরকে আক্রমণ করে। ততক্ষণে নাগুনা, লুইস সহ পুরো গ্যাং সেখানে পৌঁছে গিয়েছে। তারা মারাগাথানকে প্রায় মেরেই ফেলছিল আর তখন জনি তাদেরকে বাধা দেয় আর তাই পুরো গ্যাং মিলে জনিকে মারতে থাকে আর একসময় তাকে মেরেও ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই পুলিশ সেখানে পৌঁছে গিয়েছে। পুলিশের গাড়ি দেখে মাদি সেখানেই লুকিয়ে পড়ে আর অন্যরা সবাই দৌড়ে গিয়ে যমুনার গাড়িতে ওঠে আর যমুনাকে বাধ্য করে সেখান থেকে পালিয়ে যেতে। পুলিশের গাড়িটিও যমুনাদের গাড়ির পিছু করছিল। আমরা দেখতে পাই পুলিশের গাড়িতে জেমস এবং সুভাষ রয়েছে। আসলে জেমসই তাকে পথ দেখে এখানে নিয়ে এসেছিল। আর এদিকে আমরা দেখতে পাই নাগুনা খারাপ ভাবে যমুনাকে স্পর্শ করছিল। নাগুনা বলছিল মারাগাথানকে এ সাহায্য করেছে, একে মেরে ফেলার আগে এর সাথে আমি কিছু একটা করতে চাই। আর যমুনাকে স্পর্শ করতে করতে এক সময় তাদের মধ্যে হাতাহাতি লেগে যায় আর এতে করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। গাড়িটা দুমড়ে মুচড়ে একদম ব্লাস্ট হয়ে যায় আর এই সব কিছুই সুভাষ দূরে দাঁড়িয়ে দেখছিল। এরপর সিন চেঞ্জ হলে আমরা হসপিটালে মারাগাথানকে দেখতে পাই। তার তেমন আঘাত লাগেনি, কিন্তু জনির আঘাতগুলো গুরুতর ছিল, কিন্তু সে প্রাণে বেঁচে ছিল। তার অপারেশন চলছিল, ডাক্তাররা তাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছিল। আর তখন সেখানে হরি আসে আর মারাগাথানকে বলে, আমি তোমাকে মারার জন্য লোক পাঠিয়েছিলাম, তবে সেটা এমএলএ কার্তিকের কথায় নয়, তোমার ছেলে জনির কথায়। পুলিশ জানতে পারে নাগুনাদের গ্রুপে মোট 4 জন ছিল আর তারা 4 জনই মারা গিয়েছে। 2 জন গাড়ি দিয়ে এসেছিল আর 2 জন মারাগাথানের বাড়িতেই ছিল। আর তারপর আমরা আরেকটা টুইস্ট দেখতে পাই। যমুনা সিঁড়ি দিয়ে নেমে আসছিল, তার তেমন আঘাত লাগেনি, কিন্তু যমুনা তো সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাহলে সে এখানে কি করে আসলো? আর তারপর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা সেই অ্যাক্সিডেন্টের সময়টা দেখতে পাই। গাড়িটা যখন দুমড়ে মুচড়ে গড়িয়ে যাচ্ছিল তখন ড্রাইভারের পাশের দরজাটা ভেঙে যায় আর সেখান দিয়ে খুব সহজেই যমুনা বাইরে বেরিয়ে আসে। আর এইভাবেই সে বেঁচে গিয়েছিল, কিন্তু গাড়িতে থাকা বাকি 4 জন সেখানেই মারা গিয়েছিল। এরপর পুলিশ মারাগাথানের বয়ান নিতে আসলে সে জানায় এই সব ঘটনার পেছনেই রয়েছে এমএলএ কার্তিক। পুলিশ চলে গেলে যমুনা এসে মারাগাথানের পাশে বসে। মারাগাথান জানতে চায় যে তুমি কে? যমুনা জানায়, আমার নাম যমুনা, আমি একটা ক্যাব চালাই।
সে বলে কিছু দুর্বৃত্তরা আমার বাবাকেও মেরে ফেলেছিল। আর তারপর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা যমুনাদের পরিবার দেখতে পাই, হাসি খুশি সুখী একটা পরিবার। সেদিন ছিল যমুনার বাবা সিলভামের জন্মদিন, আর সেটা উপলক্ষে যমুনাদের পুরো বাড়িটা সাজানো ছিল। আসলে এই সবকিছুর আয়োজন করেছিল যমুনা এবং তার ছোট ভাই। কিন্তু তখনও কিছু প্রয়োজনীয় জিনিস কেনা বাকি রয়ে গিয়েছিল, আর তাই তাড়াহুড়ো করে যমুনা আর তার ভাই বেরিয়ে যায়। যমুনারা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই বেলচাঁদদের পুরো গ্যাং যমুনাদের বাড়িতে ঢুকে পড়ে আর সিলভামকে মেরে ফেলে আর তার লাশটা সেখান থেকে নিয়ে যায়। আর এই সব কিছুই যমুনার মায়ের চোখের সামনে ঘটেছিল। আর তারপর যমুনা এবং তার মা পুলিশের কাছে গিয়েছিল, কিন্তু পুলিশ তাদের কেসটা নিতে রাজি হয়নি। তারা এটাকে একটা মিসিং কেস বলে কেসটা বন্ধ করে দিয়েছিল। আর তারপর যমুনা এবং তার ভাই মিলে ঠিক করেছিল তারাই প্রতিশোধ নেবে। কিন্তু তারপর সংসার চালানোর জন্য যমুনার ভাই চলে যায় বেঙ্গালুরুতে চাকরি করতে, আর যমুনা ট্যাক্সি ক্যাব চালাতে শুরু করে। আর তারপরে আসে সিনেমার আরেকটা টুইস্ট। যমুনা জানায় নাগুনাদের গ্রুপে যে ছেলেটা ছিল মাদি, সে আর কেউ নয়, যমুনার ছোট ভাই। আসলে সে চাকরি করার জন্য বেঙ্গালুরুতে যায়নি, সে কৌশলে নাগুনাদের গ্রুপে জয়েন করে। আর মাদি তাদের কাছ থেকে বিভিন্ন রকম তথ্য বের করে সেগুলো যমুনাকে জানাতো। আর যমুনা জানতে পারে সেই উকিলের মাধ্যমেই তার বাবাকে মেরে ফেলার কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, আর সেই কন্ট্রাক্টটা দিয়েছিল মারাগাথান। আর তাই সে তার জমি এবং গয়নাগাটি বিক্রি করে বেলচাঁদদের গ্রুপকেই মারাগাথানকে মারার জন্য পাঠায়, অর্থাৎ কার্তিক নয়। মারাগাথানকে মারার কন্ট্রাক্ট দিয়েছিল আসলে যমুনা, আর এই কন্ট্রাক্টটা সে তার মামার মাধ্যমে দিয়েছিল। আর তারপর আমরা জানতে পারি সিনেমার শুরু থেকে যা যা ঘটেছে সবকিছুই যমুনার প্ল্যান করা। মাদিদের গাড়ি অ্যাক্সিডেন্ট, নাগুনার ফোন থেকে যমুনার ক্যাব বুক করা, মারাগাথানের বাড়িতে বেলচাঁদকে পৌঁছে দেওয়া, আর তারপর সেখান থেকে মারাগাথান এবং তার ছেলে জনিকে নিয়ে ইচ্ছা করেই ভুল রাস্তায় যাওয়া। এই সবকিছুই ছিল যমুনার প্ল্যানের অংশ। কারণ যমুনা এবং তার ভাই চাইছিল তাদের বাবাকে যেভাবে মেরে ফেলা হয়েছে একই রকম ভাবে মারাগাথানকেও মেরে ফেলা হোক, আর সেটা হতেও যাচ্ছিল। কিন্তু সেই সময় পুলিশ চলে আসার কারণে বেলচাঁদরা মারাগাথানকে না মেরে পালিয়ে যায়। মারাগাথান তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি সিলভামের মেয়ে? যমুনা জানায়, হ্যাঁ, যার বাবাকে আপনি মেরে ফেলেছিলেন। এরপর কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা মারাগাথান, তার ছেলে জনি এবং যমুনার বাবা সিলভামকে দেখতে পাই। আসলে তখন মারাগাথানের ছেলে জনি কাউন্সিলর পদে দাঁড়িয়েছিল, আর তার প্রতিপক্ষ ছিল সিলভাম। মারাগাথান বুঝতে পেরেছিল সিলভাম অনেক জনপ্রিয়, আর সে যদি এই পোস্টের জন্য দাঁড়ায় তাহলে তার ছেলে হেরে যাবে। আর তাই মারাগাথান সিলভামকে ডেকে পাঠায় আর তার সাথে একটা সমঝোতায় আসার চেষ্টা করে, তাকে অনুরোধ করে সে যেন বিপক্ষ দলে না দাঁড়ায়। কিন্তু সিলভাম এতে রাজি হয় না। সে জানায় জনতাই বেছে নেবে কে তাদের যোগ্য কাউন্সিলর হবে। সিলভাম তার কথা না শোনায় মারাগাথান সেই উকিলের মাধ্যমে নাগুনাদের গ্রুপকে ভাড়া করে আর যমুনার বাবাকে মেরে ফেলে। আর তারপর আমরা দেখতে পাই যমুনাদের গাড়ির যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটাও সে ইচ্ছে করেই করেছিল। আসলে এই পুরো সময়টাতেই মাদি তার বোনকে প্রোটেক্ট করছিল। সুযোগ পেয়ে মাদি বেলচাঁদের পাউডারটা পাল্টে রেখেছিল, আর তাই যমুনার গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় বেলচাঁদ সেখানে বসে পাউডার টানে, আর পাউডার টানা মাত্রই সে সেখানেই মারা গিয়েছিল। আর তারপর আমরা দেখতে পাই যমুনা তাদের ফ্যামিলি ফটোটা বের করে নাগুনাকে দেখাচ্ছে, আর সে তাদেরকে এটাও জানিয়ে দেয় এই পুরো ঘটনাটাই তার প্ল্যান করা ছিল। এমনকি যে গাড়ি অ্যাক্সিডেন্টটা করা হয় সেটাও যমুনা ইচ্ছে করেই করে। আমরা দেখতে পাই এর আগেও বহুবার যমুনা এই গাড়ি অ্যাক্সিডেন্টের প্র্যাকটিস করেছে, আর এই পুরো সময়টাতেই তার ভাই মাদি তার সাথে ছিল। আর সেদিন যমুনা ইচ্ছে করে গাড়ি অ্যাক্সিডেন্টটা করে আর তার বাবার 4 কিলারকেই একসাথে মেরে ফেলে। সবকিছু বলা শেষ করে যমুনা সেখান থেকে চলে যাচ্ছিল। মারাগাথান তার পিছু করে, আর তার দেখতে পেয়ে মাদি তার গানটা বের করে, কিন্তু মাদির হাত থেকে যমুনা গানটা কেড়ে নেয়, আর সেটা সে মারাগাথানের দিকে তাক করে। সে গুলি করতেই যাচ্ছিল, তখন একজন ডাক্তার সেখানে চলে আসে, আর যমুনা গানটা লুকাতে গিয়ে সেটা তার হাত ফসকে নিচে পড়ে যায়। মারাগাথানের ছেলে জনি মারা গিয়েছিল, ডাক্তার তার লাশ নিয়ে এসেছিল, আর নিজের ছেলের লাশটা দেখা মাত্রই মারাগাথানের স্ট্রোক হয়, আর সেও যমুনার মায়ের মতো প্যারালাইজড হয়ে যায়। তার মুখটা বাঁকা হয়ে যাচ্ছিল, সে মাটিতে পড়ে গিয়েছিল। যমুনা তার কাছে যায় আর আস্তে করে বলে, এখন আমি চাই তুমি বেঁচে থাকো। প্রিয়জনকে হারিয়ে বেঁচে থাকাটা যে কতটা কষ্টকর সেটা এবার তুমি বুঝতে পারবে। যমুনার বদলা নেওয়া হয়ে গিয়েছে, আর সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা সেই উকিলকে দেখতে পাই। পুলিশ সেখানে যাবার আগে সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছিল। আর তারপর আমরা জানতে পারি বেলচাঁদদের গ্রুপ কেন আইজির ছেলে এবং তার বউকে মেরে ফেলেছিল। আসলে সেদিন বেলচাঁদরা যখন যমুনার বাবাকে মেরে লাশটা মাটিতে পুঁতে রাখছিল তখন আইজির ছেলে সেটা দেখে ফেলে, আর তাই বেলচাঁদরা আইজির ছেলেকে মেরে ফেলেছিল, আর সাথে তার বউ থাকায় তাকেও তারা মেরে ফেলেছিল। আর এটাই ছিল আইজির ছেলে এবং ছেলের বউয়ের মৃত্যুর রহস্য। এরপর যমুনা এবং তার ভাই বাড়ি ফিরে আসে। যমুনার ছোট ভাই এতদিন পর বাড়ি ফিরে এসেছে, যা দেখে যমুনার মা অনেক খুশি হয়। আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। সিনেমার কাহিনীটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন।
আর এইরকম আরো মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে নতুন মুভির এক্সপ্লেনেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।